সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে আমরা অনেক ভিডিও আপলোড করছি আপনাদের সকলের সাহায্যের জন্য। আমাদের ইউটিউব চ্যানেলের নাম সহজ কেরিয়ার। সহজ কেরিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সকলেই জানেন যে আমরা এখানে মূলত এসএসসি আমাদের যে পরীক্ষা স্কুলের ক্ষেত্রে আপার প্রাইমারি, যা সিটেট অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকারি স্তরে হয়, সেই সিটেটের কাঠামোকে অনুসরণ করেই আমাদের পশ্চিমবাংলাতে এই পরীক্ষা নেওয়া হয়। তো একইভাবে আমরা আজকের এই চ্যানেলে মূলত আলোচনা করব ইতিহাসের দিকটা। কিন্তু ইতিহাসের দিকটা আলোচনা করার আগে বাকি যে সিলেবাস তাই নিয়ে দু একটা কথা, ছোট্ট কথা, একটু ইন্ট্রোডাকশন দেওয়া প্রয়োজন। প্রথমত আমরা জানি সকলেই যে 150 নাম্বারের পরীক্ষা দিতে হয়, 150 মার্কস। 1 নম্বরে 150টা প্রশ্ন থাকে। তার মধ্যে 30টি প্রশ্ন থাকে বাংলা ভাষা সংক্রান্ত, 30টি প্রশ্ন থাকে ইংরেজি ভাষা সংক্রান্ত। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা 30, ইংরেজি 30, 60 নম্বর হয়ে গেল। এরপরে চাইল্ড পেডাগজি অর্থাৎ শিশুদের পড়ানো সংক্রান্ত যে শিক্ষা বিজ্ঞান, তার থেকে প্রশ্ন আসে 30 নম্বরে, 30টি প্রশ্ন। ফলে মোট 90 নম্বর এখানেই হয়ে গেল। বাকি যে 60 নম্বর, সেই দুটি 60 নম্বর আর্টস সাবজেক্ট থেকে আসে যারা, এবং যারা সায়েন্স সাবজেক্ট গুলো থেকে আসে তাদের ক্ষেত্রে আলাদা হয়। অর্থাৎ আর্টস সাবজেক্ট থেকে আসলে সেই 60 নম্বরের মধ্যে মূলত থাকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন। তারই সঙ্গে থাকে কিভাবে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাসের মতো সমাজবিদ্যা বা যেগুলোকে সমাজবিজ্ঞান বলা হয়, সেই বিষয়গুলিকে শিশুদের কাছে কিভাবে উপস্থাপিত করতে হবে, কি করে পড়াতে হবে, সেই বিষয়ে চাইল্ড পেডাগজি অর্থাৎ সেই বিষয়ের শিক্ষা বিজ্ঞান। ফলে এইভাবে এই জায়গায় থাকে 60 নম্বর এই 3-4টি বিষয়কে নিয়ে। ফলে 60 নম্বর ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল এবং তার সংক্রান্ত পেডাগজি অর্থাৎ চাইল্ড পেডাগজি, এবং তার সঙ্গে থাকে আরো 30 নম্বরের চাইল্ড পেডাগজি, 30 নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং 30 নম্বরের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত পেপার। ফলে মোট 150 নম্বরের যে পরীক্ষা তার ভিত্তিতেই হয়। তো এর মধ্যে আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ইতিহাসের অংশটাকে। প্রথমে যে কথা না বললেই না, আমরা জানি ছোটবেলা থেকে আমরা সকলে পড়েছি, আপনারা সকলে পড়েছেন যে ইতিহাস হলো অতীতকে বোঝা জানবার একটা বিষয়। তার নির্দিষ্ট কিছু ব্যবস্থা রয়েছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। যে কোনো ভাবে যেমন পৃথিবীর অন্য কোনো বিষয়ে পড়ালেখা করা যায় না, তেমন ইতিহাসও পড়ালেখা করা যায় না। আজকে আমাদের এই বিষয়ে হিস্ট্রি, এই সোশ্যাল স্টাডিজ এর মধ্যে হিস্ট্রি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ বিষয় বা অংশও বলতে পারেন। তো যে 60 নম্বরে সোশ্যাল স্টাডিজ এর প্রশ্ন থাকে অর্থাৎ সমাজবিদ্যা আমরা বাংলায় বললে, সেই 60-এর মধ্যে অধিকাংশ প্রশ্নই কিন্তু ইতিহাস বা ইতিহাস সংক্রান্ত যে ভাবনাগুলি, বিষয়গুলি, তথ্যগুলি সেইখান থেকে আসে। ফলে এসএসটির পেপারটিতে ভালো নাম্বার পাওয়ার জন্য ইতিহাস বিষয়টিকে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন। প্রথমে শুরু করব ইতিহাসের যে প্রাথমিক ভাবনা, প্রারম্ভিক ভাবনা বা প্রিলিমিনারি ভাবনা থেকে। তা কি? কখন, কোথায় এবং কিভাবে। অর্থাৎ আমরা ছোটবেলায় পড়তাম যে হোয়েন, হাউ, হোয়াট, হুইচ, এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে পাই। ফলে কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাবো তার উপর নির্ভর করবে আমরা ইতিহাসকে অর্থাৎ আমাদের অতীতকে কিভাবে বুঝতে পারবো, জানতে পারবো, তা থেকে শিখতে পারবো। তারপরে কোথায় আসবো? তারপরে আমরা আসবো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমাদের দুনিয়ার ব্যাপক বড় ইতিহাস, তার দীর্ঘ সময়কাল, তার ব্যাপক অংশের একটা ভৌগোলিক অঞ্চল, ভৌগোলিক সীমারেখাকে তা বোঝার চেষ্টা করে। ফলে সবটুকু যেমন আমরা বিষয় ভিত্তিক ভাবে যখন গ্রাজুয়েশন করি, মাস্টার্স করি বা আরো গবেষণালব্ধ পড়ালেখা করি, বা তার আগে একদম স্কুলে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্তরেও যখন ইতিহাস পড়ি, তখন সবটুকুকে পড়া সম্ভব হয় না। ফলে আমাদের ক্ষেত্রেও এই বিষয়টির ক্ষেত্রে সমাজবিদ্যা, এই এসএসসির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এর মূলত ফোকাস থাকবে, এর মূলত নজর থাকবে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ভারতবর্ষের ইতিহাসের দিকে। ফলে ভারতবর্ষের ইতিহাস বোঝার ক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হবে প্রাচীনতম সমাজ থেকে। প্রাচীনতম সমাজ বলতে আমরা জানি যে আমরা গোটা পৃথিবীর ইতিহাসকে মূলত দুটো অংশে ভাগ করি। একটা অংশকে আমরা বলি প্রিহিস্ট্রি বা প্রাক ইতিহাস, আরেকটা অংশকে আমরা বলি ইতিহাস বা হিস্ট্রি। প্রাক ইতিহাস বলতে যখন মানুষের কাছে লেখনী ছিল না, যখন মানুষের কাছে নির্দিষ্ট মাত্রায় মানুষ লিখতে পারত না, সেই সময়কালটাকে আমরা প্রাক ইতিহাসের অংশ বলে মনে করি। আর যখন মানুষ আস্তে আস্তে লেখা শিখলো, সেই লেখার মাধ্যমে নিজের ভাষা, নিজের সমাজ, নিজের সবকিছুকে, সংস্কৃতিকে সে প্রকাশ করতে শিখলো, সেই সময়টিকে আমরা ধরি ঐতিহাসিক সময়কালের মধ্যে। অর্থাৎ সেই সময়টিকে আমরা নাম দিয়েছি, টার্ম দিয়েছি হিস্ট্রি বলে। আর তার আগের টুকু আমরা বলছি প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস। ফলে প্রাক ইতিহাস বা ইতিহাস বলি, এর যদি শুরুবাদ বলতে হয়, শুরু বলতে হয়, তাহলে আমাদেরকে শুরু করতে হবে কোথায়? আমাদেরকে শুরু করতে হবে মানুষ। ওদের আমরা সকলে জানি বাঁদর থেকে মানুষ এসছে। আমাদের পূর্বপুরুষরা তারা সকলেই কিন্তু বাঁদর প্রজাতি, মানে যাদেরকে আমরা বলি এপস,
বা প্রাইমেটস, এই জাতীয় বাঁদর প্রজাতি কিন্তু তারা অংশ ছিলেন। ফলে বিবর্তনের মাত্রায় যেমন করে আমাদের দুনিয়ার অন্য সমস্ত প্রজাতির বিবর্তন ঘটেছে, তার মাধ্যমে তারা আরো উন্নত থেকে উন্নততর প্রাণীতে পরিণত হয়েছে, তেমন মানুষও কিন্তু আরো উন্নততর প্রাণীতে পরিণত হয়ে আজকে আমাদের যে প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, আমাদের যে মানুষের যে বৈজ্ঞানিক নাম, এই হোমো সেপিয়েন্স সেপিয়েন্সে তারা উন্নীত হয়েছে বলা চলে। ফলে প্রাচীনতম সমাজের শুরু বলতে গেলে আমাদেরকে অন্তত 2 লক্ষ বছর পিছিয়ে যেতে হবে। 2 লক্ষ বছর আগে আমাদের যে আধুনিক ম্যান, যাদেরকে আমরা বলি মডার্ন ম্যান বা অ্যানাটমিক্যালি মডার্ন ম্যান, AMM, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানুষ, যা আমাদেরকে আদিম মানুষের থেকে খানিকটা আলাদা করে দেয়। শুধুমাত্র সমাজ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, বাসস্থানের ভিত্তিতে নয়, বরং আমাদের যে অ্যানাটমি অর্থাৎ আমাদের যে শরীর কাঠামো, আমাদের যে মস্তিষ্কের কাঠামো, আমাদের যে চেহারা, তার যে গঠন, সেক্ষেত্রেও কিন্তু আলাদা করে যায়। ফলে এই প্রাচীনতম সমাজের শুরু হয় একেবারে প্রাচীন প্রস্তর যুগ থেকে। অর্থাৎ আমরা এই যে প্রাচীন যুগকে আমরা মূলত ভাগ করি, প্রাচীন যুগের মধ্যেও কিন্তু একটা প্রি হিস্টোরিক্যাল বা প্রাক ঐতিহাসিক যুগ রয়েছে, আর একটা রয়েছে হিস্টোরিক্যাল ফেজ বা ঐতিহাসিক যুগ। এই ঐতিহাসিক যুগে আমরা একটু পরে আসবো। প্রাক ইতিহাসের দিকে দেখতে গেলে আমাদের গুরুত্ব দিতে লাগবে প্রস্তর যুগগুলিতে, অর্থাৎ লিথিক এজ। লিথ মানে ল্যাটিন ভাষায় স্টোন। তাহলে আমরা জানি যে আমরা যখন মানুষ যখন প্রথম 4 পেয়ে আগে মানুষ হাঁটতো, যেমন পৃথিবী আরো অনেক স্তন্যপায়ী প্রাণী হাঁটে, সেই 4 পেয়ে বাঁদর, হনুমান থেকে যখন আস্তে আস্তে আমরা মানুষে পরিণত হলাম, তখন মানুষ নিজের শিরদাঁড়ার উপর ভর করে 2 পায়ে দাঁড়াতে শিখলো। 2 পায়ে দাঁড়ানোর সাথে সাথেই তার বাকি যে 2টি পা, সেগুলো ফ্রি হয়ে গেল, মুক্ত হয়ে গেল। সেই 2টি হাতকে আমরা ব্যবহার করতে শুরু করলাম প্রথম হাতিয়ার হিসাবে, যার জন্য হাত থেকে এলো হাতিয়ার। মানুষের ওই যে 2টি হাত ফ্রি হলো, ওই 2টি হাতের মাধ্যমে মানুষ শ্রমে নিজেকে যুক্ত করতে শুরু করলো। বিভিন্ন রকম শ্রম হতে পারে, গাছ থেকে ফলমূল পাড়া হতে পারে, কোন একটা পাথরের টুকরো থেকে আগুন জ্বালানো হতে পারে, সে কোনো অস্ত্র বানাচ্ছে, হতে পারে সে কোনো কিছু শিকার করছে, হতে পারে সে নিজের জন্য পোশাক বানাচ্ছে, হতে পারে নিজের বাসস্থান বেছে নিচ্ছে। কিন্তু হাত থেকে আসলো হাতিয়ার। এই হাতিয়ারে মানুষের প্রথম হাতিয়ার যেমন হাত, তারপরে যখন মানুষ নিজের হাতের মাধ্যমে যা যা সে করতে পারে, তাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো উন্নত করার জন্য মানুষ কিসের ব্যবহার শুরু করলো? মানুষ ব্যবহার করা শুরু করলো তার আরেকটু উন্নত হাতিয়ার বানানোর প্রথম উপাদান অর্থাৎ পাথর, যার জন্য আমরা বলছি প্রস্তর যুগ বা লিথিক এজ। এই লিথিক এজকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আসে লিথিক এজের মধ্যে প্যালিওলিথিক এজ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, প্রস্তর যুগের শুরুর দিকটা। তারপরে আসছে মেসোলিথিক এজ, অর্থাৎ মধ্য প্রস্তর যুগ। তার ঠিক পরেই আসছে নিওলিথিক এজ, অর্থাৎ নব্য প্রস্তর যুগ। বলাই বাহুল্য যে ভারতবর্ষের ইতিহাস ঘেটে আমরা আর্কিওলজির মাধ্যমে অর্থাৎ প্রত্নতাত্ত্বিক ভাবে আমরা পেয়েছি এই 3টে যুগেই আমরা ভারতবর্ষে মানুষের বিভিন্ন বাসস্থান বা হিউম্যান সেটেলমেন্ট, অর্থাৎ মানুষ যেখানে যেখানে থাকতো এই 3টে প্রস্তর যুগেই সেই যুগ আমরা পেয়েছি। এরপরে মানব সভ্যতার প্রগতিতে আরেকটা নতুন দ্বার বা নতুন দরজা উন্মোচিত হলো। সেই দরজাটা কি? সেই ধাপে মানুষ প্রথমবারের জন্য ধাতুর সংস্পর্শ পেল। ধাতু অর্থাৎ মানুষের জীবনে আসা প্রথম ধাতু, মানব সভ্যতার জীবনে আসা প্রথম ধাতু হলো তাম্র বা তামা, যাকে আমরা ইংরেজিতে কপার বলি। তার সঙ্গে কি সূচনা হলো? এতদিন অব্দি ছিল প্রস্তর যুগ, তার মধ্যে প্রাচীন, মধ্য, নব্য, এই 3 ভাগে আমরা তাকে ভাগ করেছিলাম। এখন আর প্রস্তর যুগে সবটা সীমিত রইল না, এখন প্রস্তরের সাথে যুক্ত হলো ধাতু, অর্থাৎ আমরা চলে আসলাম তাম্র প্রস্তর যুগে বা কপার স্টোন এজ। এই কপার স্টোন এজকে ল্যাটিন ভাষায়, যে ভাষায় প্রাচীনকালে অধিকাংশ ক্ষেত্রে ইতিহাস চর্চা হতো, সেই ভাষা আমরা চলে আসলাম কপার স্টোন এজে বা ক্যালকোলিথিক এজ। এই ক্যালকোলিথিক এজেই কিন্তু আমরা চলে আসলাম তার পরের ধাপে, অর্থাৎ সভ্যতার যুগ। আমরা জানি পৃথিবীর সব থেকে প্রাচীনতম 4টি সভ্যতা হচ্ছে, একদিকে আজকের বর্তমান যে অধুনা ইরান, ইরাক, সেই অঞ্চলে প্রাচীন সময় যে সভ্যতা ছিল যার নাম ছিল মেসোপটেমিয়ান সভ্যতা, অর্থাৎ আমাদের পৃথিবীর সব থেকে প্রাচীনতম সভ্যতা। আজকের ভারত পাকিস্তান জুড়ে থাকা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, যে নামে আমরা ডাকি না কেন, আজকের অধুনা চীন জুড়ে সে সময় যে সভ্যতা ছিল তার নাম ছিল চৈনিক সভ্যতা বা চীনা সভ্যতা, যাকে আমরা চাইনিজ সিভিলাইজেশন বলি। একই সঙ্গে ছিল আমাদের আজকের যে মিশর বা ইজিপ্ট, এই অধুনা ইজিপ্টে সে সময় তৈরি হয়েছিল মিশরীয় সভ্যতা। ফলে এই 4টি সভ্যতাই কিন্তু মনে রাখতে হবে। এই যে ক্যালকোলিথিক এজ, এই ক্যালকোলিথিক এজের ফসল।
ফলে এই তাম্রপ্রস্তর যুগ আমাদেরকে এই চারটে সভ্যতার যে বিকাশ পর্ব, সেই বিকাশ পর্বে এনে দিয়েছিল। তার মধ্যে বিশেষ করে এই সভ্যতাগুলিকে বলা হয় ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, অর্থাৎ ব্রোঞ্জ যুগের সভ্যতা। কেন ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? কারণ এই তামা যখন প্রথম আসলো, তামার যেমন অনেক গুণ ছিল, তেমন তামার মাধ্যমে কিছু সীমাবদ্ধতা আমাদের ছিল। তামার সাথে সাথে আমরা তারপরে পেলাম টিন। এই তামা এবং টিন এই দুটিকে মিশিয়ে একটি নতুন ধাতু তৈরি করা হলো, যে ধাতুকে আমরা বলি অ্যালয়। এই অ্যালয় তৈরি হলো, যার নাম হলো ব্রোঞ্জ। ফলে তামা বা টিনের যে কিছু কিছু সীমাবদ্ধতা ছিল, মানুষ সেই সীমাবদ্ধতাগুলিকে কাটিয়ে আরো উন্নততর একটি অ্যালয় পেল, অর্থাৎ ব্রোঞ্জ পেল। এই ব্রোঞ্জের জন্য সেই সময় সভ্যতার বিকাশ আরো সহজ হল। কিন্তু সভ্যতার বিকাশ সহজ হওয়ার মানে কি? তার মানে হঠাৎ করে একদিন এই মানুষ আদিম প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ থেকে এক লাফে পৌঁছে গেল সভ্যতার যুগে? না, এই মাঝখানের সময় মানুষকে দুটো ধাপে এগোতে হয়েছে। প্রথমত, একদম প্রাচীন প্রস্তর যুগের শুরুতে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানেরও কোনো ঠিক ঠিকানা ছিল না। মানুষ তখন অন্ন বলতে বুঝতো হান্টিং এবং গ্যাদারিং, অর্থাৎ মানুষ তখন পশুদেরকে শিকার করত, বন্য পশুদেরকে, এবং ফলমূল এগুলোকে সংগ্রহ করত। ফলে মানুষ মূলত ছিল শিকারী ও সংগ্রহকারী মানুষ, অর্থাৎ হান্টার অ্যান্ড গ্যাদারার ম্যান। এখানে ম্যান বলতে কিন্তু একটি নির্দিষ্ট লিঙ্গকে বোঝানো হচ্ছে না, ম্যান বলতে সামগ্রিকভাবে মানব সমাজকে বোঝানো হচ্ছে। এই হান্টার গ্যাদারার ম্যানের পরে মানুষ প্রথম পশুদেরকে পালিত করতে শিখলো, অর্থাৎ পশু পালনে মানুষ উদ্যোগী হল। পশুপালনে উদ্যোগী হওয়ার সাথে সাথে মানুষের আস্তে আস্তে খাদ্যের ক্ষেত্রে, খানিকটা বস্ত্রের ক্ষেত্রেও, শীতকালে বিশেষ করে মানুষ এই পশুদের থেকে খাবার, বস্ত্র এগুলো কিন্তু পেতে শুরু করলো। ফলে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার অগ্রগতিতে, মানব সমাজের অগ্রগতিতে, সমাজ বিকাশের ধারা অনুযায়ী মানুষ আরেকটু এগিয়ে যেতে পারবে। এই সভ্যতার পর্যায়ে কি দেখা গেল? যে মানুষ আস্তে আস্তে পশু পালন শিখছে। এই সময় প্রথম গৃহপালিত পশুদের আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। এই গৃহপালিত পশুদের আবির্ভাবও কিন্তু মানুষের সমস্ত চাহিদা সবটুকু মিটলো না। তখন মানুষ আস্তে আস্তে আমরা দেখছি যে নব্য প্রস্তর যুগ, অর্থাৎ নিওলিথিক ফেজ, এই নিওলিথিক ফেজ বা যুগে মানুষ আস্তে আস্তে এগ্রিকালচার, অর্থাৎ কর্ষণ বা আমরা যাকে বলি কৃষি, এই কৃষি কাজ করতে শিখলো। মানুষ আস্তে আস্তে কৃষিজীবী হয়ে উঠতে লাগলো। এতদিন মানুষকে ঘুরে ঘুরে ফল, পাকুড়, মূল সঞ্চয় করতে হতো, সংগ্রহ করতে হতো, বা তাকে বন্য প্রাণীদের শিকার করে বেঁচে থাকতে হতো। সেই আদিম সমাজ থেকে মানুষের উত্তরণ ঘটলো নতুন ধরনের সমাজে, যেখানে মানুষের কাছে একদিকে যেমন পশুপালনের সুযোগ সুবিধা রয়েছে, তেমন মানুষ এখন কৃষিজীবী হয়ে উঠল। এবং এই পশুপালন এবং কৃষিজীবিতার সাথে সাথে মানুষ নিজেদেরকে কিছু কিছু অঞ্চলে স্থায়ী জীবনযাপন শুরু করলো। এতদিন তারা ঘুরে ঘুরে যাযাবরের জীবনযাপনে শুধুমাত্র করত। এখন যেমন যাযাবরের জীবনযাপনে একাংশ করতে থাকলো, তার পাশাপাশি অধিকাংশ মানুষ আস্তে আস্তে কিন্তু তারা স্থায়ীভাবে একটা জায়গায় থাকা শুরু করলো। এই স্থায়ীভাবে থাকতে শুরু করতে করতেই গড়ে উঠলো প্রথম নগর সভ্যতা। নগর সভ্যতার সাথে কি আসলো আমাদের কাছে? নগর সভ্যতার সাথে আসলো লেখন, অর্থাৎ লিখতে পারার ক্ষমতা। যেহেতু লিখতে পারার ক্ষমতা আসলো, সেহেতু মানুষের সভ্যতার প্রথম উন্মেষ ঘটলো। আমরা জানি আমাদের উপমহাদেশ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ, যাকে অনেক সময় দক্ষিণ এশিয়া বলে অভিহিত করা হয়, সেই ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়াতে প্রথম সভ্যতার উন্মেষ ঘটেছিল সিন্ধু সভ্যতার হাত ধরে, যার সব থেকে দুটি গুরুত্বপূর্ণ শহর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। পাঞ্জাব প্রদেশ, তৎকালীন অবিভক্ত যে পাঞ্জাব, যা আজকে কিছুটা পাকিস্তানে রয়েছে, কিছুটা ভারতবর্ষে রয়েছে, এবং আজকের যে সিন্ধু প্রদেশ, যা মূলত পাকিস্তানেই রয়েছে, এই সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং হরপ্পা শহর, যা কি পাঞ্জাব প্রদেশে অবস্থিত, এই দুটি প্রদেশকে নিয়েই কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার তার যে উত্থানের যে চরম পর্যায়, সেই চরম পর্যায়ে পৌঁছে গেল। ফলে এই যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, অর্থাৎ যাকে আমরা এক কথায় হরপ্পা সভ্যতা বলে থাকি, প্রথম শুরু হওয়া হরপ্পা শহর থেকে, বা আমরা সিন্ধু সভ্যতাও বলে থাকি, এই সভ্যতা কিন্তু ভারতবর্ষের যে মানব সমাজ, তার যে সমাজ বিকাশের যে ধারা, সেটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এই ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ফলে আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের দেশে, অর্থাৎ তৎকালীন ভারতবর্ষে, তৎকালীন যে ভারত উপমহাদেশে, দক্ষিণ এশিয়াতে প্রথম শহর আমরা পেলাম। কিন্তু এই প্রথম শহর কিন্তু, যাকে আমরা বলি প্রথম নগরায়নের ফসল, অর্থাৎ ফার্স্ট আরবানাইজেশন আমরা বলি, প্রথম নগরায়ন। এরপরে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এর মাঝখানের সময়টা আমরা কোন পর্যায়ে পৌঁছাচ্ছি?
এই সভ্যতার, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতার যখন আস্তে আস্তে পতন ঘটছে মেহেরগড়ের পরবর্তী সময়, অর্থাৎ মেহেরগড়ের উল্লেখটা কেন আসছে? মেহেরগড় ভারতীয় উপমহাদেশের সেই জায়গা যা আজকের পাকিস্তান রাষ্ট্রে অবস্থিত বালুচিস্তান প্রদেশের একটি অংশ। এই মেহেরগড়ে আমাদের উপমহাদেশে প্রথমবারের জন্য আমরা কৃষিজীবী মানুষের সন্ধান পাই বা আমরা কৃষি কাজের উদাহরণ পাই, যা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে আমরা উদ্ধার করতে পেরেছি। ফলে মেহেরগড়ের হাত ধরে কিন্তু নব্য প্রস্তর যুগে মানুষ প্রথম কৃষিজীবী হতে শুরু করে ভারতীয় উপমহাদেশের প্রেক্ষিতে। তারপরে পরের ধাপটায় কোথায় আসছি আমরা? হরপ্পা মহেঞ্জোদারোর কথা, অর্থাৎ সিন্ধু সভ্যতার কথা। সিন্ধু সভ্যতার পতনের পরবর্তীকালে আমরা উত্তর ভারত অঞ্চলে, আমরা বিশেষত আজকের যে পাঞ্জাব প্রদেশ, হরিয়ানা, দিল্লি, এই অঞ্চলে আমরা দেখছি বৈদিক যুগ তার উন্মেষ ঘটছে। বৈদিক যুগ অর্থাৎ যে সময়ে ঋক, সাম, যজুর, অথর্ব, এই চার যে বেদ, এই চার বেদের লেখনী তৈরি হচ্ছে। এই সময়টাতেই কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আবার হরপ্পার সময় যে শহুরে সভ্যতা আমরা পেয়েছি, এই সময় কোনো শহুরে সভ্যতা আমরা পাচ্ছি না। এই সময় মূলত সমাজ জীবন হচ্ছে গোষ্ঠীবদ্ধ জীব মানুষ। সেখানে গোত্র, কুল, গ্রাম, এইভাবেই কিন্তু সেখানকার মানব জীবন নিজেদেরকে সংগঠিত করছে। বৈদিক যুগকে আমরা দুভাগে ভাগ করছি, আর্লি বেদিক এজ এবং ল্যাটার বেদিক এজ, অর্থাৎ বৈদিক যুগের শুরুর অংশ এবং বৈদিক যুগের শেষ অংশ। তারপরে আমরা গিয়ে পড়ছি 600 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে আমরা মহাজনপদের যুগে গিয়ে পড়ছি। আমরা সকলেই কম বেশি পড়েছি ষোড়শ মহাজনপদের কথা বা 16 মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদ একেবারে আমাদের এই পশ্চিম বাংলা, বিহারের যে সীমাঞ্চল, অর্থাৎ আজকের যে ভাগলপুর অঞ্চল, এই ভাগলপুর থেকে শুরু করে একেবারে সুদূর আফগানিস্তানের গান্ধার, কম্বোজ অব্দি 16টি মহাজনপদ, অর্থাৎ সাধারণ জনপদগুলির থেকে বৃহৎ, বেশি সংখ্যায় জনগণ থাকে সেখানে, ব্যবসা বাণিজ্য, কৃষিজীবী, অর্থনীতি বেশ শক্তপোক্ত, এরকম 16টি মহাজনপদের আমরা সেখানে তৈরি দেখছি। এই 16টি মহাজনপদের থেকেই কিন্তু শুরু হচ্ছে প্রথম হরপ্পা মহেঞ্জোদারো পরবর্তীকালের প্রথম শহর, অর্থাৎ ফার্স্ট আরবানাইজেশন যেমন আমরা হরপ্পা সভ্যতার ক্ষেত্রে দেখছি, আমরা সেকেন্ড আরবানাইজেশন বা দ্বিতীয় নগরায়ন দেখছি কখন? আমরা দ্বিতীয় নগরায়ন দেখছি এই মহাজনপদের যুগে। এরপরে আমরা যে অংশে যাব, এরপরে আমরা আসব বলে প্রথম শহরের অংশটা আমরা কিন্তু পেরিয়ে আসলাম। এরপরে আমরা আসবো প্রারম্ভিক রাজ্য। প্রারম্ভিক রাজ্য অর্থাৎ প্রিলিমিনারি স্টেট বা বলা যায় রাষ্ট্র ব্যবস্থার শুরুয়াত। রাষ্ট্র বলতে আমরা সবাই অল্প বিস্তর রাষ্ট্রবিজ্ঞান পড়ে থেকেছি, আমরা বুঝেছি রাষ্ট্রবিজ্ঞানের মূল কথা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে যে রাষ্ট্র মানে শুধু একটি সমাজ বা মানুষ বা তার অর্থনীতি নিয়ে রাষ্ট্র হয়, তার শাসন কার্য কারা চালায়, সেখানে ক্ষমতার বন্টন কিভাবে রয়েছে, তার মধ্যে প্রশাসন কিভাবে কাজ করছে, তার কোনো সেনা রয়েছে কিনা, তার কোনো নির্দিষ্ট নিয়ম কানুন বিধি রয়েছে কিনা, এই সবটা নিয়ে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, মনে রাখতে হবে আমাদেরকে। ফলে এইভাবে আমাদের ভারতবর্ষে প্রারম্ভিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে মহাজনপদের পরবর্তীকালে। কখন? যখন মহাজনপদ থেকে আস্তে আস্তে রাজতন্ত্র, প্রথম দিকের মহাজনপদ গুলো কিন্তু সেই অর্থে রাজতান্ত্রিক ছিল না, গণতান্ত্রিকও ছিল না, কিন্তু রাজতন্ত্র স্পষ্টভাবে ছিল না, অনেকে মিলে একটা মহাজনপদের পরিচালনা করত। সেখান থেকে একজন ব্যক্তির হাতে ক্ষমতা চলে যাওয়া, যা যেখান থেকে রাজতন্ত্রের শুরুয়াত, তা কিন্তু আমরা মূলত দেখছি মহাজনপদ পরবর্তী সময়ে ভারতবর্ষে মগধ, অর্থাৎ আজকের দক্ষিণ বিহার যে অঞ্চল, যার তখনকার রাজধানী ছিল গিরিব্রজ বা যাকে পরবর্তীকালে রাজগৃহ বা রাজগীর নাম দেওয়া হয়, সেই অঞ্চলটি। ফলে এই রাজগীর অঞ্চল থেকে মগধ বলে যে শক্তিটি, মগধ বলে যে রাজ্যটি, এই রাজ্যটির উত্থান হচ্ছে। এই মগধের প্রথম বংশ ছিল হর্ষঙ্ক বংশ, যার রাজা ছিলেন বিম্বিসার এবং অজাতশত্রু। তারপরের বংশটি কি ছিল? তারপরের বংশটি ছিল শিশুনাগেরা। তারপরের বংশটি ছিল নন্দ বংশ। এই নন্দ বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন মহাপদ্ম নন্দ এবং ধননন্দ। এই তিনটি বংশের পরেই কিন্তু উত্থান হলো ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি সাম্রাজ্য, যার নাম আমরা দিয়েছি মৌর্য সাম্রাজ্য, যার প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্যর অন্যতম গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন চাণক্য বা কৌটিল্য, যিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন, যা আমরা কম বেশি সবাই স্কুল পাঠ্য বই থেকে শুরু করে কলেজ স্তরেও পড়েছি।
এই মৌর্য সাম্রাজ্যের পরে দেখা গেল যে মৌর্য সাম্রাজ্যের পতন হলো, যে মৌর্য সাম্রাজ্যে চন্দ্রগুপ্তের পরে একদিকে যেমন বিন্দুসারের মতো রাজা ছিলেন, তেমন ছিলেন অশোকের মতো রাজা। ফলে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক মৌর্য পেরিয়ে আমরা পরের ধাপে এগোই। এই মগধ কিন্তু ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, তার যে রাজনীতি, তাকে দীর্ঘদিন পরিচালনা করেছিল। ফলে এই সময় কিন্তু আরো দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কি ঘটনা? নতুন ধারণা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, নতুন ধারণা বলতে আমরা কি বুঝি? সমাজ সংস্কৃতিতে নতুন কোনো ভাবনার আগমন হওয়া। এই সময় কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমরা যেমন করে প্রারম্ভিক রাজ্য পাচ্ছি, তেমন করে নতুন ধারণার ক্ষেত্রে আমরা বৌদ্ধ এবং জৈন, এই দুটি যে ধর্ম, যেই ধর্মগুলি আগের যে ব্রাহ্মণ্য ধর্ম, অর্থাৎ যেখানে ব্রাহ্মণদেরই বলা যায় সমাজে এক প্রকার দাপট ছিল এবং জাতপাত ব্যবস্থার একটা উন্মেষ ঘটেছিল। উল্লেখ্য এটা যে জাতপাত ব্যবস্থার উন্মেষ কিন্তু প্রাক বৈদিক যুগে, অর্থাৎ আর্লি বৈদিক পিরিয়ডে সেইভাবে হয়নি, কিন্তু বৈদিক যুগে যত এগোতে থাকলো বৈদিক যুগ, তত কিন্তু এই জাতপাত ব্যবস্থা ইত্যাদি এগুলো অনেক বেশি কঠোর হয়ে সমাজকে জড়িয়ে ধরবে। সেখান থেকে খানিক মুক্তির জন্যই কিন্তু নতুন ধারণা হিসাবে বৌদ্ধ এবং জৈন ধর্মের উন্মেষ ঘটে। এই বৌদ্ধ এবং জৈন ধর্মের উন্মেষও কিন্তু মোটামুটি বলা চলে ওই মহাজনপদের সময় থেকে মৌর্য সাম্রাজ্য, এই হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ বংশ হয়ে এই যে গোটা সময়টা 300-400 বছরের, এই সময়ের মধ্যেই কিন্তু মূলত এদের উন্নতি হল। পরবর্তী সময় আমরা প্রথম সাম্রাজ্য পেলাম, যেটা আপনাদের কাছে উল্লেখ করেছি ইতিমধ্যে। এই প্রথম সাম্রাজ্যের পরে কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও কিন্তু রাষ্ট্র ব্যবস্থার বিকাশ ঘটছে। রাষ্ট্র ব্যবস্থার বিকাশ বলতে মৌর্য সাম্রাজ্যের পরপর দেখা গেল একদিকে দক্ষিণ ভারতে, আজকের যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিদর্ভ, এই যে অঞ্চল, ছত্তিশগড়, এই অঞ্চলে কিন্তু সাতবাহন নামক এক শক্তিশালী রাজার বা রাজবংশের, বলা ভালো, রাজবংশের উত্থান ঘটছে। তারা বাণিজ্য যেমন একদিকে করছে, তেমন তারা ওই অঞ্চলে কৃষিজীবী মানুষকে উৎসাহ যোগাচ্ছে এবং তারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন অঞ্চলের সাথেও কিন্তু সমুদ্রের মাধ্যমে, অর্থাৎ নৌবাহিনীর মাধ্যমে, নৌবহরের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক স্থাপন করছে। একই সময় দেখছি আমরা এরও দক্ষিণ, অর্থাৎ অন্ধ্র, তেলেঙ্গানা, মহারাষ্ট্রেরও দক্ষিণে, বলা ভালো আমাদের কর্ণাটক অঞ্চল, কেরালা, তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্র, এই অঞ্চলগুলিতে আমরা চোল, চেরা এবং পান্ডিয়া এই রাজবংশগুলির উত্থান দেখছি। এই সময়টাকে আমরা তামিল সঙ্গমের যুগ বলে আমরা অভিহিত করছি। কেন সঙ্গম যুগ? কারণ এই সময় কথিত রয়েছে, কিছু ঐতিহাসিক প্রমাণ রয়েছে, সবটুকু না হলেও, যে সেই সময় বেশ কিছু কবিদের রাজাদের কিছু কবিতা লেখার মতো, কিছু গদ্য পাঠের, পদ্য পাঠের, এরকম কিছু সাহিত্য সঙ্গম বসতো সেই সময়। এই সাহিত্য সঙ্গমগুলির কিছু অমূল্য রত্ন আমরা পরবর্তীকালে এখনো আমাদের দেশের সাহিত্য সংস্কৃতিতে পাই বা দেখে থাকি। ফলে সেই যুগটাকে আমরা সঙ্গম যুগ বলছি। ঠিক যেমন দক্ষিণ ভারতে এই ঘটনাগুলি ঘটছে, তেমন উত্তর ভারত ও মৌর্য সাম্রাজ্যের পরে একদিকে শুঙ্গ এবং কানভ, এই দুটি বংশের উত্থান ঘটছে। এরা মূলত আজকের বিহার, ঝাড়খণ্ড, বাংলার একটা উত্তরাংশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, খানিক মহারাষ্ট্রের উত্তরাংশ, ছত্তিশগড়ের উত্তরাংশ, এই অঞ্চলগুলিতে নিজেদের একটি দাপট তৈরি করতে পারছে বা স্থাপন করতে পারছে। এই শুঙ্গ কানভদের শেষ দিকেই কিন্তু ভারতবর্ষে আবার কিছু অন্যান্য, অর্থাৎ মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, এই সমস্ত অঞ্চল থেকে, এমনকি ইউরোপ অঞ্চল থেকে আসাও কিন্তু কিছু জাতি গোষ্ঠী তারা ভারতবর্ষে আগমন ঘটাচ্ছে। যেমন তার মধ্যে আছে যবন, অর্থাৎ যাদেরকে আমরা বলি ইন্দো গ্রিক। এরা আলেকজান্ডারের যিনি রাজা ছিলেন ম্যাসিডোনিয়া বা আজকের গ্রিসের, সেই ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করলেন, তার সাথে কিন্তু এই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা বড় অংশের গ্রিকরা এই সব জায়গায় নিজেদের স্থায়ী রাজত্ব স্থাপন করার চেষ্টা করেছে। তারা পরবর্তীকালে আরো বাড়তি অর্থনৈতিক সুযোগ সুবিধা, এই সবকিছুর জন্য তারা ভারতবর্ষে আগমন ঘটালেন। এদের যেমন বৈজ্ঞানিকভাবে বলা হয় ইন্দো গ্রিক, তেমন আমরা ভারতীয়রা এদেরকে সাধারণত যবন বলে অভিহিত করে থাকি। এর সাথেই আসছে স্কিথিয়ানরা। এই স্কিথিয়ানরা কারা? এই স্কিথিয়ানরা হচ্ছে সেই সময়ের যে ইরান, আফগানিস্তান অঞ্চলের মানুষেরা, এরাও আলেকজান্ডারের পরবর্তী সময়ে এরা ওই সমস্ত জায়গাতে বসতি তৈরি করে। এদেরকে আমরা অভিহিত করে থাকি শক নাম দিয়ে। এর সাথে আসছে পার্থিয়ানরা, অর্থাৎ উত্তর পারস্য, তুরস্ক, এই অঞ্চলের কিছু মানুষরা, মধ্য এশিয়া, যাদেরকে আমরা সাধারণত অভিহিত করে থাকি পেহলাভাজ বলে।
এর পাশাপাশি আসছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজবংশ সেই সময়, যারা ভারতবর্ষের বাইরের অংশ থেকে এসে ভারতবর্ষকে নিজেরা আপন করে এখানে বহু বছর রাজত্ব চালায় এবং শাসন কার্য চালায় এবং এখানে মিশে গিয়েছিল। তাদেরকে আমরা অভিহিত করে থাকি কুষাণ সাম্রাজ্য বলে বা কুষাণ বংশ বলে। এই কুষাণ বংশের সব থেকে উজ্জ্বলতম রাজার নাম ছিল, শক্তিশালী রাজার নাম ছিল কুষাণ রাজ কনিষ্ক। এই কনিষ্ক পরবর্তীকালে আমরা কি দেখছি, আস্তে আস্তে আবার মগধের যে শক্তি সেই শক্তি বৃদ্ধি হচ্ছে। মগধে আবার গুপ্তরা, যে গুপ্ত বংশ, এই গুপ্ত কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যদের চন্দ্রগুপ্ত তার সাথে গুলিয়ে ফেললে হবে না। এই গুপ্ত বংশের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত, এবং শ্রীগুপ্তর ঘটোৎকচ গুপ্ত হয়ে কিন্তু এর বাড়তি শক্তি যোগানো হচ্ছে এই গুপ্ত বংশকে। যিনি যোগাচ্ছেন তার নাম চন্দ্রগুপ্ত এক। তারপরে সমুদ্রগুপ্ত, যার প্রয়াগ বা এলাহাবাদ প্রশস্তি সর্বজন বিদিত, আমরা সকলেই কম বেশি পড়েছি বা জানি। তারপরে আসছেন চন্দ্রগুপ্ত দুই বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, যিনি পাটলিপুত্র অর্থাৎ মগধের যেটি রাজধানী ছিল পরবর্তীকালে, এই মগধের রাজধানী পাটলিপুত্র থেকে রাজধানীকে সরিয়ে নিয়ে উজ্জয়িনীতে আরেকটি দ্বিতীয় রাজধানী স্থাপন করছেন। উজ্জয়িনী আজকের পশ্চিম অংশ, পশ্চিম ভারতের যে মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশের একদম পশ্চিম প্রান্তে শিপ্রা নদীর তীরে অবস্থিত একটি শহর। এইভাবে কিন্তু আর শুধুমাত্র মগধ বা উত্তর ভারতেই কিন্তু ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা তা কিন্তু সীমিত থাকছে না, তা ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এমনকি মধ্য ভারতের জঙ্গলাকীর্ণ সমস্ত অঞ্চলেও তা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ দূরবর্তী জায়গাগুলোর সাথে, জমিগুলোর সাথে আমাদের একটি সম্পর্ক স্থাপন হচ্ছে। এরপরে আমরা চলে আসব পরবর্তী অংশে, অর্থাৎ এই গুপ্ত সাম্রাজ্যের সময় থেকেই কিন্তু ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা তার শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে একটি জায়গায়, একটি শাসন ব্যবস্থা থেকে বা একটি সাম্রাজ্যের দ্বারা, একটি রাজার দ্বারা, একটি রাজধানী থেকে পরিচালিত হবে, এই ব্যবস্থার পরিবর্তন ঘটে গেল। ভারতবর্ষ একাধিক, বলা ভালো অনেক ছোট ছোট সামন্ত রাজা, ছোট ছোট আঞ্চলিক রাজাদের উন্মেষ ঘটে। এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজত্ব গড়ে তুলল। এই থেকে আমরা দেখছি যেমন উত্তর ভারতে মৌখারী এবং পুষ্যভূতি, এই দুই বংশের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে থানেশ্বর এবং কনৌজ, এই দুই রাজধানীর যৌথ মিলনের মাধ্যমে সেখানে কিন্তু হর্ষবর্ধন, প্রভাকর বর্ধনের মতো শক্তিশালী রাজারা নিজেদেরকে উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজত্বে পরিণত করছেন বা রাজাতে পরিণত করছেন। তার পাশাপাশি কি হলো, এই হর্ষবর্ধনের যে বংশ অর্থাৎ মৌখারী পুষ্যভূতিদের যে বংশ, এই বংশের পতনের পরেই একদিকে গোটা উত্তর ভারত ধরে একটা ট্রাইপার্টাইট স্ট্রাগল বা ত্রিমুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি। ত্রিমুখী লড়াইতে কারা যুক্ত ছিলেন? ত্রিমুখী লড়াইতে একদিকে ছিলেন মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, এই অঞ্চলের রাষ্ট্রকূট রাজারা। তেমনই ছিলেন পূর্বের ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, উড়িষ্যার একাংশ এবং বিহারের একাংশ, আসামের একাংশতে রাজত্ব করা পাল রাজারা। তেমনি গুজরাট, রাজস্থান, কনৌজ, থানেশ্বর এই অঞ্চলে রাজত্ব করা গুর্জর প্রতিহার রাজারা। ফলে এই প্রতিহাররা, উত্তর ভারতের প্রতিহার, পশ্চিম ভারতের রাষ্ট্রকূট এবং পূর্ব ভারতের পাল, এদের তিনজনের মধ্যে একটা দীর্ঘমেয়াদী প্রায় 2 শতাধিক বছর ধরে একটি ত্রিমুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক এর আগেই দক্ষিণের চালুক্য রাজবংশ, তারাও কিন্তু মহারাষ্ট্রের, দক্ষিণ মহারাষ্ট্র, বিদর্ভ অঞ্চলে নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসাবে তৈরি করতে পেরেছিলেন বা তুলে ধরতে পেরেছিলেন। তার পরবর্তীতে এই রাষ্ট্রকূট, চালুক্য, পাল, গুর্জর, প্রতিহার এই সমস্ত বংশের পতনের পরে, এদের সরে যাওয়ার পরে কিন্তু উত্তর ভারত জুড়ে বা দক্ষিণ ভারত জুড়ে বেশ কিছু আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে বা তৈরি হচ্ছে। দক্ষিণে যেমন আমরা দেখছি হৈসল, কাকাটিয়া, পাণ্ড্য, চোল, চেরা, পল্লব এই রাজাদের শক্তি বৃদ্ধি হচ্ছে, বা উড়িষ্যায় গঙ্গা রাজাদের শক্তি বৃদ্ধি হচ্ছে, গঙ্গা বংশের। তেমনি আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে বিভিন্ন রাজপুত বংশ, তার মধ্যে যেমন সোলাঙ্কি রাজপুতরা রয়েছেন গুজরাটের, তার মধ্যে যেমন মালব্য অঞ্চল অর্থাৎ আজকের যে মধ্যপ্রদেশের, পশ্চিম মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চল, সেই মালওয়া অঞ্চলের রাজারাও রয়েছেন, অর্থাৎ যাদেরকে আমরা বলি ভোজরাজ, যারা প্রতিহারদের পরবর্তীকালের বংশধর। তেমনি রয়েছেন উত্তর ভারতের কানপুর অঞ্চলের গাধাভালাস, তেমনি রয়েছেন চৌহান রাজপুত্ররা, তেমনি রয়েছেন দিল্লি অঞ্চলের তোমাররা। এই সকলে মিলে কিন্তু উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে দীর্ঘ একটা সময়, অর্থাৎ প্রায় 800-850 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1100 খ্রিস্টাব্দ অব্দি কিন্তু তারা এখানে নিজেদের শক্তি বৃদ্ধি করছে।
এর পরের পরিবর্তনে আমরা কোথায় চলে আসছি? এর পরের গুরুত্বপূর্ণ পরিবর্তনে আমরা চলে আসছি দিল্লির যে সুলতানগণ সেই অঞ্চল। এই দিল্লির সুলতানগণের যে উত্থান, সেই উত্থান হচ্ছে 1191-92 সালে হওয়া সেই সময়ের যে তরাইনের যুদ্ধ। এই তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ চৌহান রাজবংশ জিতলেও দ্বিতীয় যুদ্ধে তারা হার স্বীকার করতে বাধ্য হয় মোহাম্মদ ঘুরির কাছে। এই মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে নতুন করে তুর্কি রাজত্ব শুরু করে। এই তুর্কি রাজত্বের শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত 1192 সাল থেকে 1526 সাল, যখন বাবর আবার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন ভারতবর্ষে। এই গোটা প্রায় 300 বছর ধরে কিন্তু ভারতবর্ষের আমরা উত্তর ভারতে মূলত 5টি গুরুত্বপূর্ণ রাজবংশ দেখতে পাচ্ছি। শুরুতে যেমন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ এদের শুরু করা মামলুক বংশ বা দাস বংশ আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি খালজি রাজবংশ, তারপর আমরা দেখতে পাচ্ছি তুগলক রাজবংশ, তারপর আমরা দেখতে পাচ্ছি সৈয়দ রাজবংশ এবং তারপর আমরা দেখতে পাচ্ছি লোদি রাজবংশ। মনে রাখতে হবে এদের প্রতিটা রাজবংশই কিন্তু মূলত দিল্লিকে কেন্দ্র করে তারা উত্তর ভারতে নিজেদের শক্তি বৃদ্ধি করছেন। তাদের সাম্রাজ্য মোটামুটি পূর্বে বাংলা, পশ্চিমে গুজরাট এবং উত্তরে পাঞ্জাব কাশ্মীর অঞ্চল অব্দি বিস্তৃত কম ছিল। এদের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে। কিন্তু মুঘল সাম্রাজ্যের সূচনার আগেই এই গোটা সময়টা জুড়ে কিন্তু শুধুমাত্র যে দিল্লিতে বসে থাকা সুলতানগণ গোটা ভারতকে পরিচালনা করেছেন এরকমটা নয়। পূর্ব ভারতে যেমন সেখানকার আঞ্চলিক হুসেন শাহী, ইলিয়াস শাহী, নুসরাত শাহী এরকম বেশ কিছু রাজত্বরাজ এবং বেশ কিছু সুলতানরা বেশ শক্তিশালী ছিল, তেমনি দক্ষিণ ভারতে দেখতে গেল বিজয়নগরের সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে, বাহমনি সুলতানি সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে তার যে বিভিন্ন অঞ্চল, যেমন আদিল শাহী অঞ্চল অর্থাৎ বিজাপুরের সুলতান, যেমন আহমেদনগরের সুলতান, যেমন গোলকোন্ডার সুলতান, যেমন বেরারের সুলতান, যেমন বিদারের সুলতান, এরকম বেশ কিছু সুলতানি সাম্রাজ্যগুলো নিজেদেরকে শক্তিশালী করতে পেরেছিল রাজত্বগুলো। তেমনি গুজরাট এবং মালব্য অঞ্চলেও কিন্তু আমরা মালোয়া এবং গুজরাটেরও সুলতানদেরকে বেশ শক্তিশালী দেখছি। আমরা দেখতে পাচ্ছি রাজপুত বংশগুলো তারাও কিন্তু বহল তবিয়তে রয়েছে, কখনো তারা দুর্বল হচ্ছেন, কখনো শক্তিশালী হচ্ছেন, কিন্তু তারা কিন্তু নিজেদের স্বকীয় অস্তিত্ব সেই সময়টা বাঁচিয়ে রাখতে পারছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের জনপুর অর্থাৎ আজকের বারাণসী, মির্জাপুর, জনপুর এই যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু সার্কি রাজারা, সার্কি বংশ তারা কিন্তু নিজেদের দাপট বহল তবিয়তে রাখতে পারছেন। একই সাথে উড়িষ্যায় যে গঙ্গা ডাইনেস্টি রয়েছে অর্থাৎ গঙ্গা বংশ, এই গঙ্গা বংশের পরবর্তীকালে কিন্তু উড়িষ্যাতে এরকম আরো বেশ কিছু আঞ্চলিক রাজা তারা কিন্তু নিজেদের জায়গা বেশ ভালোভাবেই বহল তবিয়তে রাখতে পারছেন, নিজেরা নিজেদের স্বাধীনভাবে একটা রাজত্ব চালাতে পারছেন উড়িষ্যায় বসে। ফলে এর মাধ্যমে কিন্তু দিল্লি সুলতানের সময়তে কিন্তু দিল্লি সুলতানি আমলে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সংস্কৃতি, বিজ্ঞানের উন্মেষ, ভাষার উন্মেষ এইগুলো কিন্তু সেই সময় কম বেশি ভারতবর্ষে ব্যাপকভাবে এই প্রগতি ঘটছে বা এই বৈচিত্র্য ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে বলা চলে। নতুন রাজা এবং রাজ্যগুলির কথাও বললাম, এর মধ্যে আঞ্চলিক রাজা, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সংস্কৃতি ইত্যাদির কথা একই সাথে মনে রাখতে লাগবে। যেমন ভাবে নতুন ভাবনার উন্মেষ হয়ে মহাজনপদের সময় বা হর্ষঙ্ক, মৌর্য এই সময়টাতে বৌদ্ধ এবং জৈন ধর্মের উন্মেষ ঘটছে, উত্থান ঘটছে, তেমন এই সময়টার মধ্যে কিন্তু ভারতবর্ষে সুফি সিলসিলাগুলি এবং ভক্তি পরম্পরা অর্থাৎ ভক্তি এবং সুফি আন্দোলন উন্মেষও কিন্তু ঘটছে মোটামুটি এই যে দিল্লির সুলতানি রাজত্ব এই সময়টা জুড়ে, এবং ওই অঞ্চলের যে বিভিন্ন রাজ্য পরিবার বা বিভিন্ন রাজবংশ, বিভিন্ন রাজত্বগুলি গড়ে উঠছে এই সময়তে কিন্তু আমাদের দেশের বিভিন্ন অংশে সুফি সিলসিলা অর্থাৎ সুফি পরম্পরাগুলি, যার মধ্যে নাকশবন্দি পরম্পরা ছিল, চিস্তি পরম্পরা ছিল, ফিরদৌসি পরম্পরা ছিল, সোহরাওয়ার্দী পরম্পরা ছিল, জিলানি পরম্পরা ছিল। একই সাথে মহারাষ্ট্র থেকে বাংলা, তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশ তৎকালীন সময় সেখানে কিন্তু ভক্তি আন্দোলনের যে উন্মেষ, সেই ভক্তি আন্দোলন উন্মেষে হচ্ছে, যার মাধ্যমে আমরা রামানুজাচার্য থেকে শুরু করে শঙ্করাচার্য, আমরা এখানে চৈতন্য, আমরা মীরাবাই, আমরা একনাথ, তুকারাম, জ্ঞানেশ্বর, নামদেব, কবির এরকম বহু ভক্তি আন্দোলনের বৃহৎ অর্থের নেতা বা কারিগর বলা চলে যাদেরকে, পৃষ্ঠপোষক বলা চলে যাদেরকে, তাদেরও আমরা উত্থান এই সময়টাতেই কম বেশি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি কি শুরু হলো? একটি নতুন স্থাপত্যর কাঠামো শুরু হলো। এই স্থাপত্যে যেমন ভারতবর্ষের নিজস্ব স্থাপত্য ব্যবস্থা থাকলো, এই স্থাপত্যে থাকলো দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আমাদের সংযোগের কারণে আসা সেখানকার নিজস্ব স্থাপত্য ব্যবস্থার মিলন, তার সাথে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া থেকে যে তুর্কিরা,
ইরানিরা, এই যে এরা যে স্থাপত্যের বিশেষ কাঠামো নিয়ে আসলো, এই স্থাপত্য ব্যবস্থার মিলনও আমরা কম বেশি দেখতে পাচ্ছি। এর সাথে হয়েছে ব্যাপক সামাজিক পরিবর্তন, ভাষিক পরিবর্তন, ঐক্যের বার্তা, বিভিন্নভাবে কিন্তু বহু ভাষা, সংস্কৃতি, ধর্ম তারা মিলেমিশে কিন্তু, বা খাদ্যাভ্যাসও হতে পারে, মিলেমিশে একটা নতুন রকমের ভারতবর্ষের জন্ম দিচ্ছে, যে ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে আমরা কম বেশি ঐক্য খুঁজে পাচ্ছি। গড়ে উঠছে আঞ্চলিক সংস্কৃতি। যে আঞ্চলিক সংস্কৃতির গড়ে ওঠার পেছনে কিন্তু এই ছোট ছোট রাজবংশগুলি, যে রাজবংশগুলো বিভিন্ন ভাষাতে, তামিল তেলেগু হতে পারে, দক্ষিণ ভারতে কন্নড় হতে পারে, পূর্ব ভারতে বাংলা হতে পারে, মৈথিলি হতে পারে, উড়িয়া হতে পারে, বা পশ্চিম ভারতের ক্ষেত্রে গুজরাটি, মারাঠি হতে পারে। এর মাধ্যমে কিন্তু এই আঞ্চলিক রাজাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু এখানে নতুন নতুন রকম ভাষিক সংস্কৃতি, পোশাক পরিচ্ছদের সংস্কৃতি, খাদ্য সংস্কৃতি, চিন্তা ভাবনার জগৎ তৈরি হচ্ছে, যার মাধ্যমে আমরা আঞ্চলিক সংস্কৃতিগুলোর উত্থান কম বেশি দেখতে পাচ্ছি। তো এরপরে এই দিল্লির সুলতান এবং দিল্লির যে সুলতানগণ এবং অঞ্চলের যে রাজাগুলো, অঞ্চলের যে রাজবংশগুলি, সেই রাজবংশগুলোকে নিয়ে আসা সামাজিক পরিবর্তন, আঞ্চলিক সংস্কৃতির উন্মেষ, বৈচিত্র্য তৈরি হয়। এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুঘলরা প্রবল পরাক্রমে কিন্তু গোটা ভারতবর্ষকে তারা নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করার প্রক্রিয়াতে যেমন তারা একটি অতীব শক্তিশালী একটি কেন্দ্রীকৃত রাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা তৈরি করতে পারছে, তেমন এটাও দেখা যাচ্ছে যে 1707 সাল, অর্থাৎ 1526 থেকে 1707, এই সময়ের মধ্যে যে 6-7 জন মুঘল সম্রাটরা রাজত্ব করছেন, তারপরে কিন্তু মুঘল সাম্রাজ্যও দুর্বল হচ্ছে, এবং মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু বিভিন্ন আঞ্চলিক রাজারা বা মুঘলদেরই পরম্পরা বলে, মুঘলদেরই যারা উত্তর পুরুষ, এরকম কিছু রাজবংশ তৈরি হচ্ছে। এই রাজবংশগুলিকেই কিন্তু অবদমিত করে ব্রিটিশরা আমাদের দেশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। কিন্তু এই সময় অন্য দুটি গুরুত্বপূর্ণ ঘটনাও হচ্ছে। প্রথমত, এই গোটা সময়ে কিন্তু ইউরোপিয়ানরা ইতিমধ্যে কিন্তু ভারতবর্ষে তারা প্রবেশ করেছেন। 1498 সালে ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসাবে পৌঁছালেন ভারতবর্ষে, যিনি জাহাজে তার পথটি বেছে নিয়ে আসতে পেরেছেন। অতীতেও মার্কো পোলোর মতো ইউরোপীয়রা আসলে তারা কিন্তু সেই পথ নির্ধারণ করে উঠতে পারেননি। ভাস্কো দা গামাকে অনুসরণ করে পর্তুগিজরা ভারতবর্ষে চলে আসে, তারপরেও তারা ভারতবর্ষে প্রথম পর্তুগিজ উপনিবেশ তৈরি করার মাধ্যম সৃষ্টি করে। ফলে এই ইউরোপীয় উপনিবেশ তৈরি হওয়াতে কিন্তু প্রথম দিকে তারা খুব একটা দাঁত ফোটাতে পারেনি ভারতবর্ষের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক ব্যবস্থা। কিন্তু পর্তুগিজদের দেখা দেখি, পর্তুগিজদের পরে পরেই কিন্তু ওলন্দাজ বা ডাচরা, অর্থাৎ নেদারল্যান্ডসের যারা মানুষ, আজকে নেদারল্যান্ডসের বা আজকের যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড কিংডমের অন্যতম দেশ ইংল্যান্ড, তার যারা বাসিন্দা ইংরেজরাও কিন্তু ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন। ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন ডেনমার্ক থেকে আসা ডেনিশরা এবং ফরাসি দেশের মানুষরা, অর্থাৎ ফ্রান্সের মানুষরা। তারা সকলেই কিন্তু ভারতবর্ষে উপনিবেশ গড়বার ইচ্ছে নিয়ে এসেছিলেন, ভারতবর্ষের সাথে বাণিজ্য করে কিভাবে তারা ফুলে ফেপে উঠতে পারেন এই প্রয়াস এবং অভিপ্রায় নিয়ে তারা এসেছিলেন। কিন্তু মুঘলদের দাপট থাকাকালীন তারা খুব একটা কিছু করে উঠতে পারেননি। যখন মুঘল রাজা হিসাবে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব ছিলেন। কিন্তু এই 6 জন, যাদেরকে আমরা গ্রেট মুঘল বা অতীব শক্তিশালী মুঘল বলে অভিহিত করে থাকি, সেই মুঘলদের পতনের পরে তার পরবর্তীকালে যে মুঘলরা আসলেন, তারা কিন্তু তাদের এই বিশাল মুঘল সাম্রাজ্যকে ধরে রাখতে পারলেন না। মুঘল সাম্রাজ্য থেকে ভেঙে ভেঙে অনেকগুলি ছোট ছোট রাজত্ব বা রাজপরিবার, রাজবংশ বেরিয়ে আসলো। তার মধ্যে একাধারে যেমন ছিল আমাদের বাংলা, যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, তার মধ্যে তেমনই ছিল হায়দ্রাবাদ, তার মধ্যে তেমনই ছিল অবধ, যার রাজধানী ছিল লখনৌ, তেমনই ছিল পাঞ্জাবের রাজত্ব, তেমনই ছিল মারাঠাদের রাজত্ব, তেমনই ছিল গোর্খাদের রাজত্ব। এরকম অনেকগুলি ছোট ছোট রাজত্ব কিন্তু নিজেকে তাদের উপস্থিতি জানান দিয়েছিল। এই জায়গাতেই কিন্তু এই দুর্বলতাকে ব্যবহার করেই কিন্তু ব্রিটিশরা নিজেদের জায়গা তৈরি করে ভারতবর্ষে দাঁড়িয়ে, এবং কোম্পানি তার যে ক্ষমতা বা আধিপত্য, সে আধিপত্য বা ক্ষমতা প্রতিষ্ঠা হয়। কিন্তু এই মুঘলদের শাসনের মধ্যেও কিন্তু মাঝখানে আমরা একটি সময় দেখতে পাচ্ছি যে সুরিরা, মুঘলরা যেখানে মূলত ছিল মধ্য এশিয়া থেকে আসা মানুষ, এই সুরিরা ছিল মূলত আফগানিস্তান থেকে আসা মানুষ। এর অন্যতম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন শের শাহ সুরি। এই শের শাহ সুরি কিন্তু 1930 থেকে 1945
এই ৩৫ বছর কিন্তু শেরশাহ সুরি এবং তার বংশধররা মূলত ভারতবর্ষের দিল্লির যে মসনদ সেই মসনদকে নিয়ন্ত্রণ করেছে। এই অংশটিকে বলা হয় সুরি বংশের অংশ। হুমায়ুনেরই তেমন পরবর্তীকালে হুমায়ুনের উত্তরপুরুষ হিসাবে আকবর, সম্রাট আকবর, হুমায়ুনের মৃত্যুকালে তিনি সম্রাটের ভূমিকা, উপাধি এবং দায়িত্ব গ্রহণ করেন। এই কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু ভারতবর্ষ পৌঁছে গেল সমাজ বিকাশের এক নতুন ধারায় বা নতুন এক পর্যায়ে। একদিকে যেমন কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠা হলো, তখন কোম্পানির তারা যেভাবে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক হিসেবে তারা সেখান থেকে বণিকের মানদণ্ডকে পরিণত করলেন রাজার বা শাসকের রাজদণ্ডে। তার পরবর্তীতে কিন্তু তারা গ্রামীণ যে সমাজ ভারতবর্ষের, তার যে কাঠামো, তার যে ব্যবস্থা, তার যে যুগ যুগ ধরে চলে আসা পরম্পরা, তাকে বদলে দিল। কারণ তারা বাণিজ্য শুরু করলেন গ্রামে, গ্রামের প্রত্যন্ত কৃষকের সাথে। তারা ভারতবর্ষে একদিকে চিরস্থায়ী বন্দোবস্তের মতো আনলেন, যার মাধ্যমে তারা জমিদারি ব্যবস্থাকে পাকাপোক্ত করলেন। তার ফলে যেমন গ্রামীণ জীবন বদলে গেল, তেমনি কিন্তু বাণিজ্য পরিস্থিতি, অর্থনীতির কারণেও গ্রামীণ জীবন অনেকটা বদলে গিয়েছিল। একই সাথে তার উপনিবেশ তৈরি করার মাধ্যমে কিন্তু সব থেকে বেশি প্রান্তিক করে তুললেন যারা উপজাতি সমাজ। এবং মনে রাখতে লাগবে, উপজাতির মানুষ অর্থাৎ ট্রাইবসরা এবং যারা নাকি কৃষিজীবী মানুষ অর্থাৎ পিজেন্টরা, এরাই কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম হাতে হাতিয়ার তুলে নিয়েছিলেন বা প্রতিবাদে নেমেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা নিজেদের গ্রিপ বা নিজেদের দখল যখন আরো শক্তিশালী করে নিলেন, তারপরে 1885 সালে যখন কংগ্রেস চলে, বা তার আগে যখন 1857 সালে মহাবিদ্রোহ হয়, সেই সময় থেকে কিন্তু আস্তে আস্তে চেষ্টা হলো উপজাতি সমাজকে আবার নিজেদের অংশগ্রহণ করানো, নিজেদের সমাজের মধ্যে যোগদান করানো। কিন্তু এতদিনের বঞ্চনার কারণে কিন্তু উপজাতি সমাজ যথেষ্ট পিছিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের মূলধারার ব্রিটিশ সাম্রাজ্যের সাথে, যেমন তেমন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে হওয়া মূলধারার যে রাজনৈতিক আন্দোলন, তার থেকেও কিন্তু তারা যথেষ্ট দূরে চলে গিয়েছিলেন। ফলে একদিকে যেমন এই ট্রাইবসরা অর্থাৎ উপজাতিরা বিদ্রোহ করছে, কৃষকরা বিদ্রোহ করছে, তেমনি 1857 সালে মহাবিদ্রোহ হচ্ছে। মহাবিদ্রোহ যেখানে হিন্দু, মুসলমান, নারী, পুরুষ সবাই এক জায়গায় এসে চেষ্টা করছে ব্রিটিশ সাম্রাজ্যকে সরিয়ে ফেলা। তারই সাথে হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন, যা ব্যাপকভাবে পশ্চিমবাংলা, মাদ্রাজ, বোম্বের মতো কিছু জায়গাতে ব্যাপক প্রভাব ফেলেছিল। এর মাধ্যমেই কিন্তু উঠে আসলো বর্ণ ব্যবস্থা বা জাতপাত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার যে প্রয়াস, সেই প্রয়াসও কিন্তু এর মাধ্যমে উঠে আসলো। এরপরে 1875 সালে ইন্ডিয়া লীগ, 1876 সালে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরির মাধ্যমে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন সে নিজেকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। এই জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ পরবর্তীকালে স্বাধীনতা অর্জন করে। যে জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে বিভিন্ন ধারা রয়েছে, তা যেমন একদিকে বঙ্গভঙ্গের ধারা রয়েছে, তার একদিকে তেমন বিপ্লবী সশস্ত্র আন্দোলনের পদ্ধতি রয়েছে, তা একদিকে যেমন তৎকালীন কমিউনিস্ট পার্টির পদ্ধতি রয়েছে। তার মধ্যে অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিকতাবাদীরা, তার মধ্যে অংশগ্রহণ করেছিলেন সেই সময় দাঁড়িয়ে থেকে যারা সমাজ কথিত নিউট্রাল লোক, অর্থাৎ যারা নিরপেক্ষ মানুষ, তারাও কিন্তু তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছিলেন বা তারা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছিলেন। এই দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অসহযোগ আন্দোলন হতে পারে, সুরাটের লড়াই হতে পারে, যেটা নাকি কংগ্রেসের মধ্যে দুটো অংশের মধ্যে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের আন্দোলন হতে পারে, পরবর্তীকালে আইন অমান্য আন্দোলন হতে পারে, ভারত ছাড়ো আন্দোলন হতে পারে, কমিউনিস্ট পার্টির আন্দোলন হতে পারে, শ্রমজীবী মানুষের আন্দোলন হতে পারে, বিভিন্ন ছোট ছোট সংগঠন গড়ে তোলা, জাতীয় শিক্ষার যে প্রচেষ্টা হতে পারে সেটা সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার যে চিন্তা ভাবনা, এই সবকিছুর মাধ্যমে কিন্তু ভারতবর্ষ শেষ পর্যন্ত 1947 সালে স্বাধীন হয় ব্যাপক অংশের মানুষের আত্মত্যাগের মাধ্যমে, যার মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার মধ্যে রয়েছেন বি.আর. আম্বেদকর থেকে শুরু করে ভগৎ সিং, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি থেকে শুরু করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মিও। এর পরবর্তীকালের কি পরিণাম তা আমরা কম বেশি সকলেই জানি। 1947 সালে শেষ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হচ্ছে। স্বাধীনতা পরবর্তীকালেও কিন্তু ভারতবর্ষকে তার পুরাতন যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলো ভারতবর্ষকে ছেড়ে যাচ্ছে না। স্বাধীনতার পরেও কিন্তু তাকে সামন্ততান্ত্রিক ভাবনা থেকে শুরু করে জমি বাড়ির বাটোয়ারা থেকে শুরু করে অর্থনীতির অনুন্নয়ন থেকে শুরু করে সাক্ষরতার প্রশ্ন, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করে যেতে হচ্ছে। ফলে ইতিহাসের পাতার মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি এই যে এসএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু ভারতবর্ষের সামগ্রিক ইতিহাস নিয়ে কিন্তু আমরা একটা স্পষ্ট বা স্বচ্ছ ধারণা তৈরি করে উঠতে পারছি। আজকের
এই আলোচনা মূলত আপনাদেরকে এই সিলেবাসের একটা ধারণা বা আইডিয়া দেওয়ার জন্যই। ফলে আগামীতে আপনারা যখন পড়ালেখা করবেন তখন এই আইডিয়ার মাধ্যমে নিজেরা যেমন বই কিনে বই খুলে খাতাপত্রের মাধ্যমে পড়ালেখা করতে পারবেন, তেমন এটা শোনার মাধ্যমে আপনাদের মগজেও কিন্তু একটি ছায়া তৈরি হবে, একটি ধারণা তৈরি হবে কিরকম পক্ষের বই পড়লে বা কিভাবে এই গোটা ভারতবর্ষের ইতিহাসকে দেখলে তাহলে আমরা এই পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবো বা অর্জন করতে পারবো। ধন্যবাদ। আগামী দিনে আমরা আরো ডিটেলসে আরো বিস্তারে এই সমস্ত টপিক বা এই সমস্ত হেডিং বা শিরোনামগুলির ভেতরের যে অবদানগুলো বা উপাদানগুলি সেগুলোকে বোঝবার চেষ্টা করব। ধন্যবাদ।